আসসালামু আলাইকুম। পে স্কেলের দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রণকৌশল সাজাচ্ছে কর্মচারীরা। আপনারা জানেন, অর্থ উপদেষ্টা কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন যে এই সরকার হয়তো পে স্কেল নাও দিয়ে যেতে পারে। আগামী যে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারই মূলত পে স্কেল বাস্তবায়ন করবে। তো এই সরকার আসলে কি করবে? এই সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে, তো তারা নতুন সরকারের কাছে একটা ফ্রেমওয়ার্ক, একটা রূপরেখা দিয়ে যাবে যে এইভাবে বেতন বাড়ানো যেতে পারে, এটা করা যেতে পারে, সেটা করা যেতে পারে, এই ধরনের একটা প্রস্তাব তারা দিয়ে যাবে। সেই প্রস্তাবটা কি আদৌ নতুন সরকার মানবে? বর্তমান যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, এটা বর্তমানে খুবই খারাপ এবং ভবিষ্যতে যে আরো ভালো হবে এটারও কোনো সম্ভাবনা নেই। তো সেই প্রেক্ষাপটে বিভিন্ন দেশে চুক্তি হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু থেমে নেই, সবকিছুই চলতেছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বা তাদের যে প্রাণের দাবি নবম পে স্কেল, সেই বিষয়টা সরকার এখন কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে এবং এটা বাস্তবায়ন না করে জাস্ট কোনো রকম একটা রিপোর্ট দিয়ে চলে যেতে চাচ্ছে। তো এইটার বিরোধিতা করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং তারা একগুচ্ছ কর্মসূচি নিয়ে রণকৌশল সাজাচ্ছে। তো কিভাবে সেই রণকৌশলগুলো হতে পারে? দীর্ঘ বিরতির পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যা বলেছিলেন, এই সরকারের আমলেই কার্যকর হবে নতুন পে স্কেল। তো তিনি যখন পে কমিশনটা গঠন হয়, তিনি খুব জোরে সোরে গর্ব করে বলেছিলেন মিডিয়াতে যে এই সরকারের আমলেই আমরা পে স্কেলটা ঘোষণা করে দিয়ে যাব বা কার্যকর করে দিয়ে যাব। সম্প্রতি তিনি আবার মন্তব্য করেছেন আগামী নির্বাচিত সরকার পে কমিশনের সিদ্ধান্ত নেবে। অর্থ উপদেষ্টার এই বক্তব্যের পরই কর্মচারীদের মধ্যে অসন্তোষের দেখা দেয়। দেখেন, কর্মচারীরা দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর, প্রায় 10-11 বছর ধরে কোনো পে স্কেল তারা পাচ্ছে না এবং বর্তমান যে দ্রব্যমূল্যের যে দাম এবং জীবনযাপনের যে ব্যয় বেড়েছে, তাতে একজন নিম্ন শ্রেণীর অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর অবস্থা খুবই খারাপ এবং যত দিন যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। পে স্কেল দেওয়ার জন্য যে পে কমিশন গঠন করা হয়েছে, সেই পে কমিশন গঠনের সূত্র ধরে ব্যবসায়ীরা অলরেডি বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি। বর্তমানে এখন শীতের সিজন চলতেছে, এই শীতের মৌসুমেও সবজির দাম কিন্তু হাতের নাগালে নেই। আপনারা যারা বাজারে যাচ্ছেন তারা এই বিষয়গুলো জানেন এবং বুঝেন। তো অলরেডি জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে গেছে। তো সরকার কেন বসে আছে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা প্রাণের দাবি নবম পে স্কেল সেটা ঘোষণা না করে? প্রথমে বললো ঘোষণা করব, আমরা এখনই করে দিচ্ছি, তারপরে এখন শেষ মুহূর্তে এসে বলতেছেন না এখন আমরা এটা করতে পারতেছি না, সামনে যেহেতু নির্বাচন আছে। নির্বাচনের জন্য তো আপনি প্রচুর টাকা পয়সা ব্যয় করতেছেন, আপনি আনসারের জন্য তাদের ব্যবহারের জন্য শর্ট গান কিনতেছেন, নিরাপত্তা বাহিনীর জন্য ক্যামেরা কিনতেছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে। অথচ যে সকল কর্মচারী যারা আছে তারাই তো মূলত ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে, ভোটের যাবতীয় সহায়তা কাজ করবে, তাদের জন্য আপনি কি করতেছেন? তো এই বিষয়টা খুবই দুঃখজনক। তো এখানে তিনি বলেন নভেম্বর 30 তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের উপর চাপ বাড়ানো হবে, পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দেন এই কর্মচারী নেতা। সেটা কে বলেছেন? সেটা বলেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল করিম। তিনি এই জিনিসটা নিশ্চিত করেছেন। গত শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী 15 ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে হবে এবং 1 জানুয়ারি 2025-এর মধ্যে নবম পে স্কেল কার্যকর করতে হবে। এই সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন এই নেতারা। তো মাহমুদুর রহমান হাসান, সাধারণ সম্পাদক 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন এই মুহূর্তে কর্মচারীদের মধ্যে সব সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলমান। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে না না বা- নে- মেনে না নেওয়া হলে জেলায় জেলায় বিক্ষোভ, ঢাকায় মহাসমাবেশ, অবস্থান কর্মসূচি, কর্মবিরতির মতো কর্মসূচি আসতে পারে। তো সার্বিক বিষয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার তিনি একটা তথ্য দিয়েছেন। নতুন পে স্কেলের দাবিতে সব কর্মচারী সংগঠনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আনার জন্য তারা আলোচনা চলতেছে। ইতিমধ্যে কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে 12টি কর্মচারী সংগঠন এই দাবিতে আন্দোলনের জন্য জোটবদ্ধ হয়েছেন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিক্ষকদের 6টি সংগঠন আছে, 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম আছে, 17 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী সমিতি আছে, দপ্তরি কাম প্রহরীদের সংগঠন আছে এবং অনেক যারা আছে তারা সবাই এটার সাথে সংযুক্ত হচ্ছেন এবং তারা একটা বড় সড়ো আন্দোলনের প্ল্যান করতেছেন, যেটা সরকারকে চাপে ফেলানোর জন্য এবং জাতীয় বেতন কমিশনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা করার জন্য। এবং এই জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগামী 15 ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের গেজেট না হয় তাহলে কর্মবিরতির মতো লাগাতার কর্মসূচি দেওয়া হবে, যেটা খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না, যেহেতু সামনে নির্বাচন এবং এই কর্মচারীরাই মূলত নির্বাচনের যাবতীয় কাজকর্ম করে থাকবেন। তো তারাই যদি এই কর্মবিরতি বা এই ধরনের কাজে অনীহা দেখায় তাহলে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেটা কতটা সফল হবে সেটা এখন দেখার বিষয়। 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তিনি বলেছেন, এই মুহূর্তে কর্মচারীদের সব সংগঠনের সাথে দফায় দফায় বৈঠক চলতেছে, দাবি না মানলে ঢাকায় বিক্ষোভ হবে, সমাবেশ হবে এবং কর্মবিরতির মতো সংগঠন কর্মসূচি আসতেছে। তো সেই ক্ষেত্রে সরকার চাইলে 1 জানুয়ারি 2026 থেকে নতুন পে স্কেল দিতে পারে এবং আগামী অর্থ বছরে 6 মাসের এরিয়া দিতে পারে, তবে নতুন পে স্কেল অবশ্যই দিতে হবে। কিছু একটা শর্ত এখানে বলা হয়েছে যে 1 জানুয়ারি 2026 থেকে মূলত পে স্কেলটা ঘোষণা হবে, কিন্তু যদি ওই সময় কার্যকর নাও হয়, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের সাথে নতুন পে স্কেলের টাকাটা যদি নাও দিতে পারে, তো আগামী অর্থ বছর যেহেতু জুন জুলাইতে বাজেট ঘোষণা করা হয় তখন থেকে মূলত যে বেতনের একটা ইনক্রিমেন্ট লাগে বা যাবতীয় কার্যক্রম কিন্তু ওই জুন জুলাইতেই হয়ে থাকে, 1 জুলাই থেকে হয়ে থাকে। তো সেটা করে বাদ বাকি যে 6 মাসের একটা এরিয়ার বিল, অর্থাৎ যেহেতু 1 জানুয়ারি থেকে এটা কার্যকর হচ্ছে, তো একটা ভালো অ্যামাউন্টের এরিয়ার বিলও দেওয়া যেতে পারে। তো এইটা মূলত একটা প্ল্যান আছে এবং সরকার যেটা চিন্তা করতেছে, এই ধরনের কর্মসূচি যদি বেশ বড় সড়ো হয়ে যায়, কলম বিরতি, কর্মবিরতি, সমাবেশ, হ্যাঁ, মিছিল, মিটিং, এই জিনিসগুলো যদি বড় আকারে ধারণ করে অফিস ডেতে, তাহলে সরকার হয়তো শেষ মুহূর্তে একটা মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে। আপনারা জানেন মর্গ ভাতা দাবি করে করে সরকার শেষ পর্যন্ত বিশেষ সুবিধা দিয়ে মর্গ ভাতাটা কোন রকম ধামাচাপা দিয়েছে। এখন পে স্কেলের একটা কথা বলে 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 শেষ পর্যন্ত বিভিন্ন মিটিং এটা সেটা করে এখন যদি পে স্কেল দিতে না পারে তাহলে সরকার হয়তো বাধ্য হয়ে শেষ মুহূর্তে একটা মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করতে পারে। এখন এই মর্গ ভাতাটা আসলে কত শতাংশ হতে পারে? বর্তমানে বিশেষ সুবিধা পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী 10%, কোনো কোনো ক্ষেত্রে 15%। তো এই মর্গ ভাতাটা যদি এখন বিশেষ সুবিধার নামটা বাদ দিয়ে যদি ওইটাকে মর্গ ভাতা বলে চালিয়ে দেয় বর্তমান সরকার, তাহলে খুবই হতাশাজনক হবে এবং বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুবই মানে ক্ষতির সম্মুখে হবে এবং তাদেরকে মানে এক প্রকার হেয় প্রতিপন্ন করা হবে, যেটা খুবই দুঃখজনক। যেহেতু তারা বিভিন্ন আন্দোলন করতেছেন, কাজ করতেছেন, তারপরেও তাদের যে বেতনটা এরকম করে দিবে বর্তমান সরকার, সেটা খুব দুঃখজনক। তো যদি সরকার মর্গ ভাতা দিয়ে থাকে তাহলে একটা ভালো অ্যামাউন্টের মর্গ ভাতা সবসময় যে দাবি ছিল সেটা হচ্ছে 50% মর্গ ভাতার একটা দাবি ছিল। তো এখানে সর্বনিম্ন 15% মর্গ ভাতা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে সেটাও সরকারকে ভেবে দেখতে হবে, যেহেতু পে স্কেলের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ডাবল বেতনের একটা সম্ভাবনা আছে, অর্থাৎ গ্রেড পরিবর্তন হচ্ছে এবং বেতনগুলো ডাবল করার পরিবর্তন আসতেছে। তো সেই ক্ষেত্রে মর্গ ভাতাটা অবশ্যই এটা ভালো অ্যামাউন্টের মর্গ ভাতা যদি না দেওয়া হয় এই কর্মচারীরা হয়তো মানবে না এটা। ঠিক আছে, তো এখন পে স্কেলের দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রণকৌশল সাজাচ্ছে কর্মচারীরা, বিভিন্ন সংগঠনের সাথে তারা একত্রতা বোধ করতেছে, জনসভা, মিটিং এগুলো তো চলতেইছে, সামনের দিনগুলোতে কি হয় দেখা যাক।